এরকম সিচুয়েশনে বন্দুকটাই ওর কাছে শেষ ভরসা ছিল। এখন আমি কি করব? এদের হাত থেকে বাঁচার উপায় কি? মনে মনে ভাবতে লাগলো অবন্তিকা। ইতিমধ্যেই ওই গুন্ডাগুলো অবন্তিকাকে চারদিক থেকে ঘিরে ধরল। পালানোর তো আর কোনো পথই খোলা রইল না অবন্তিকার কাছে। কিন্তু এসব দেখে রাগে ফুঁসতে থাকল নীল। কোনো মহিলাকে নোংরা নজরে দেখার জন্য রাজু আর ওর বসের মুখ ভেঙে দিতে ইচ্ছা করছিল ওর। কোনো মহিলাকে এই অবস্থায় একা রেখে নীল কোনোভাবেই পালাতে পারবে না। অবস্থা শোচনীয় বুঝতে পেরে বাইরে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিল সে। এমন সময় জোরে একটা আওয়াজ শুনতে পেল নীল। সে দেখল অবন্তিকা তো ওই গুন্ডাগুলোকে মাটিতে ফেলে পেটাচ্ছে। মনে মনে বেশ গর্ববোধ করল নীল। ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টকে একা হ্যান্ডেল করছে সে। ওর তো কোনো তুলনাই হয় না। শারীরিকভাবে ও খুব শক্তিশালী। এরকম পরিস্থিতিতেও ভয় না পেয়ে গুন্ডাদের সঙ্গে একাই লড়াই চালিয়ে যাচ্ছে। এখনো পর্যন্ত ৫-৬ জনকে মাটিতে শুইয়ে দিয়েছে সে। এই গুন্ডাগুলোর অবস্থা দেখে মনে হচ্ছে হাসপাতালে যাওয়া ছাড়া আর গতি নেই। এসব দেখে রাজুর বস অবাক হয়ে গেল। আরে সাবাস, তুমি তো দেখছি মারপিটও করতে পারো। তোমার তো জবাব নেই মাইকা লাল। অবাক হয়ে বলল রাজুর বস। কি ভেবেছিলি তোদের এসব নোংরামো দেখে আমি ভয় পেয়ে যাব? এবার চুপচাপ নিজের হাত মাথার পিছনে রেখে মাটিতে বসে পড়। আমাকে যেন দ্বিতীয়বার এটা বলতে না হয়। গর্জে উঠল অবন্তিকা। এদিকে বসের সঙ্গে অবন্তিকার কথোপকথনের সুযোগ নিয়ে মাটি থেকে উঠে দাঁড়াল রাজু। মার খেয়ে এতক্ষণ মাটিতেই পড়েছিল সে। অবন্তিকার নজর এড়িয়ে ধীরে ধীরে ওর পিছনে গিয়ে দাঁড়াল। তখনও বসের দিকে নজর অবন্তিকার। হঠাৎই পকেট থেকে ছুরি বের করে ওর গলার কাছে ধরল রাজু। আর আমরা যদি তোর কথা মতো কাজ না করি তাহলে? এখন তুই কি করবি? হ্যাঁ, তোর জীবন তো এখন আমার হাতের মুঠোয়। সাহস থাকলে বেয়াদবি করে দেখা, এক মুহূর্তে ঘাড় থেকে মাথা আলাদা হয়ে যাবে। দাঁতে দাঁত চেপে বলল রাজু। এই একটা সুযোগের অপেক্ষাই তো করছিল এই গুন্ডারা। সবকিছু অবন্তিকা যেমনটা ভেবেছিল সেভাবেই চলছিল। আচমকা এই ঘটনায় সেও থতমত খেয়ে গেল। কিছুতেই রাজুর হাত থেকে নিজেকে ছাড়াতে পারল না। কিছুটা সময় হাতে পেয়ে মাটি থেকে উঠে পড়ল রাজুর বস এবং ওর দলবল। ওদের মনে জ্বলছিল প্রতিশোধের আগুন। কিন্তু এবার আর কোনো রিস্ক নিল না ওরা। একটা দড়ি দিয়ে অবন্তিকাকে বেঁধে দিল, যাতে ও নড়তে চড়তে না পারে, আর ওদের কাজটা আরও সহজ হয়ে যায়। তখন কি বলছিলে সুন্দরী? তুমি মচিপাড়া থানার ইনচার্জ। এখন তুমি শুধু আমার মনের ইনচার্জ মাইকা লাল। ফের একবার রাজুর বসের নোংরা নজর অবন্তিকার উপর পড়ল। গোডাউন থেকে পালিয়ে যাওয়ার প্ল্যান আগেই বদলে ফেলেছিল নীল। এসব দেখার পর তো ও আরই অবন্তিকাকে একা ছেড়ে যেতে পারবে না। অপরদিকে নিজের ব্যাপারে এত নোংরা নোংরা কথা শুনে অফিসার অবন্তিকার চোখ মুখ রাগে লাল হয়ে গেল। যতই বড় মাপের অফিসার হোক না কেন, আদতে তো অবন্তিকাও একটা মেয়ে। নিজের ব্যাপারে এমন নোংরা কথা শুনতে কোন মেয়ের ভালো লাগে? তাই নিজেকে নিয়ে চিন্তা হচ্ছিল ওর। এই গুন্ডাগুলো ওর সঙ্গে উল্টোপাল্টা কিছু করবে না তো? ভয়ে ওর ভেতর অবধি কেঁপে উঠল। কিন্তু সেই ভয়ে এই গুন্ডাগুলোকে দেখাতে চাইল না সে। এত খুশি হওয়ার কিছু নেই। আজ নয়তো কাল, কিন্তু তোদের আমি গ্রেপ্তার করবই। এত সহজে ছাড়া পাবি না তোরা। হুমকি দিয়ে কথাগুলো বলল অবন্তিকা। কালকের কথা কাল ভাববো সোনামণি। এখন চলো আমরা একটু খেলা করি। মাইকা লাল, গুলুগুলু করি এসো। এই বলে রাজুর বস অবন্তিকার দিকে এগিয়ে আসতে থাকল। অবন্তিকার কাছে এসে ওর দিকে হাত বাড়ালো। তোমরা সত্যিই ভীষণ বোকা। একটা গম্ভীর আওয়াজ শুনতে পেয়ে সবাই দরজার দিকে তাকালো। আর তক্ষুনি একটা উড়ন্ত কাঠের টুকরো রাজুর হাতের উপর এসে পড়ল। মাইকা লাল! ব্যথায় কাতরে উঠল বস। সবাই হাঁ করে দেখল একটি কন্টেনারের পিছন থেকে জামা কাপড়ের উপর থেকে ধুলো ঝাড়তে ঝাড়তে একদম হিরোর মতো বেরিয়ে এলো নীল। তারপর গুন্ডাদের সামনে এসে দাঁড়িয়ে বেশ স্টাইল করে সে বলল, আচ্ছা মানলাম যে তোমরা জীবনকে বাজি রেখে পাহাড়ে পাহাড়ে গিয়ে চুরিচামারি করছো, তারপর ওটা বিক্রিও করে দিচ্ছ, টাকা কামাচ্ছ। তোমাদের কাজের সত্যিই জবাব নেই গুরু। কিন্তু এরকম ছিচকে চোর হয়ে একজন অফিসারের সঙ্গে এতটা নোংরামো করতে ভয় করছে না তোমাদের? চোরের 7 দিন হলে পুলিশের 1 দিন। যেদিন হাজতে পুরবে না, মেরে ছাল তুলে নেবে কাকা। নীল তুমি? নীলকে দেখে স্বস্তি পেল অবন্তিকা। ওর ভয় ধীরে ধীরে কেটে যেতে লাগল। ব্যাকুল হয়ে সে বলল, নীল তাড়াতাড়ি কন্ট্রোল রুমে ইনফর্ম করো। অবন্তিকাকে হাত দেখিয়ে আশ্বস্ত করল নীল।
ইশারা করে বলে দিল যে ও বাকিটা সামলে নেবে, চিন্তা করার কিছু নেই। মাইকাল লাল, এই বেটা লুকিয়েছিল আর তোরা কেউ দেখতে পাসনি? এই রাজু, তুই একে চিনিস নাকি? বিভৎস রেগে গিয়ে চিৎকার করল রাজুর বস। বস, আজ যে দোকানে ওই ছবিটা বিক্রি করতে গিয়েছিলাম, এই লোকটা ওই দোকানের অ্যান্টিক অ্যাপ্রেজার। ও বলতেই ছবিটা কিনল ওই দোকান মালিক। বসকে আশ্বস্ত করল রাজু। অ্যান্টিক অ্যাপ্রেজার? সবাই নিজেদের মুখ চাওয়াচাই করল, মানে বুঝতে পারল না। কিন্তু অবন্তিকা বুঝতে পেরে বেশ অবাক হয়ে গেল। নীল সেন পরিবারের জামাই, এর বাইরে নীলের সম্পর্কে আর কোনো কিছুই জানত না ও। কিন্তু এখন এসব ভাবার সময় নেই, তাই চিৎকার করে অবন্তিকা বলল, নীল, এখান থেকে পালাও তুমি, পুলিশকে ডেকে নিয়ে এসো। প্লিজ আমার কথা শোনো, আমরা এখানে সেফ নই, এরা মোস্ট ওয়ান্টেড ক্রিমিনালস। চিৎকার করে মিনতি করল অবন্তিকা। চুপ, একদম চুপ মাইকালাল। এই বলে রাজুর বস অবন্তিকাকে একটা থাপ্পড় মারল, আর মুহূর্তের মধ্যেই নিজের পকেট থেকে একটা সবুজ রঙের পিল বের করে ওর মুখে পুরে দিল। হিসিয়ে সে বলল, আগে এই ছোকরার পাট চুকিয়ে নি, তারপর তোমার সঙ্গে এসে খেলবো সোনা। এটা তুমি আমাকে কি খাওয়ালে? এবার অবন্তিকা খুব ভয় পেয়ে গেল। মুখে কি ঢুকিয়ে দিল ওরা, কিছুই বুঝে উঠতে পারছিল না সে। আরে ম্যাডাম, তুমি চিন্তা করো না, বিষ দিইনি। এটা খেয়ে তোমার মাসল টিস্যু সফট হয়ে যাবে, একদম তুলতুলে। বিকটভাবে হাসতে লাগলো রাজুর বস। মাসল টিস্যু সফট করার পিল? আমার তো মনে হলো এটা প্রস্তরজিৎ গুলি, যেগুলো কুশল আমাকে দেয়। এবার কি হবে? চিন্তায় বুক কেঁপে উঠল নীলের। মাসল টিস্যু সফট করার পিলটা ঠিক কি জিনিস? এটা খেয়ে অফিসার অবন্তিকার কি অবস্থা হবে? নীল কি ওকে বাঁচাতে পারবে? এই গুন্ডাগুলো নীলকে বাঁচতে দেবে? নীলের কিছু হয়ে গেলে আদ্রিতার কি হবে? বিনামূল্যে গল্প শুনতে নিচের ইনস্টল বাটনে ক্লিক করুন এবং পকেট এফএম ডাউনলোড করুন। লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে।